মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা লাল। বাম গালে চোখ পড়ে দেখলো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। মায়েরা অতিরিক্ত ফর্সা হয় একটুতেই স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গেল। ঘন্টা এক আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসে কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ছেড়ে মৃদু হেসে বলে, কিছু বললেন মা? রুমা নেওয়াজে ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়েই আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেছেও, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয় কিভাবে বুঝলো। মায়েরা কিছু বলার আগেই রুমা নেওয়াজ হতাশার স্বরে বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ঔষধ খেয়েছি। আচ্ছা শোও তাহলে, ভালো লাগবে। কথাটা বলেই তিনি বেরিয়ে যান। মায়রার চোখ জোড়ায় পানি। রুমা নেওয়াজ বেরিয়ে গেলে রীতা মায়রার পাশে বসে বলে। মায়রা হেসে বলে, তার জন্য কাঁদতে আমার বইয়েই গেছে। তুমি আমায় ভাবি ডাক ছাড়তে পারছো না, এই জন্য কাঁদছি আমি। রীতা মানল না মায়রা মজা করার মানুষ সে জানে। মন খারাপ করে বলে। মায়রা ঝাপসা চোখ মুখে মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনে, কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রীতা বোকা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ ব্যাটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে, তাকে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজেই ওপরেই কেমন বিরক্ত হলো মায়েরা। থাকবে না সে? মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে তো শুধু থাপড় খেয়ে বেরোতে পারবে না। তবুও কেন যে কষ্ট হয়। নিজেকে সামনে কোনো রকমে অজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়িয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মায়েরাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়েরার উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসায় ফিরে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল, শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ ইনা আর ফারাকে নিয়ে গিয়েছে। রুমা নেওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় নেই শুদ্ধ নাম্বারে কল দেয়। মায়েরা একা কেন বাসায় আসতো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেই সবই শূন্য। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কি করবে এদের কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে। চোখগুলো লাল। শুধুর কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে। বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না, শুদ্ধ হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বেহিসাব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়ার? শুধু পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়েরার সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুঝে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বল তো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান, তোর বোঝা উচিত মায়েরার বয়স 15+। তোর হাফ বয়সে একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবে ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সপেক্টগুলোকে চাপাতে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে।
কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না, শুধু অবাক হয় ডিভোর্সের কথাটা। ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে, শুধু কিছু বলে না। এভাবে মার খাওয়া এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই ব্যাটার। মৃদু স্বরে বলল। বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুধুর কপালে চিন্তার ভাঁজ। ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে, কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়ার জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ার মুখপানি চেয়ে। ইনায়া এগোলে ফাইজ ইনায়ার হাতে তার বাঁ হাতে মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদু স্বরে বলে। লিটল কুইন, রাগ করেছো? ইনায়া কিছু বলে না, নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ো। ফাইজ মৃদু হেসে বলে, তোমার ফোন দিয়ে দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে। দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ছেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড় করে একটা মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বকাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিসনি। সেসব থাক, এখন বল কি কি করলো সে? চুমুটুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না। শুধু পা উঁচু করে বা হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে। দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ঝেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটমিট হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ুন। ফাইজ ইনায়ার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে। ফাইজ উত্তর করল না ইনায়ার কথার। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন? তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমিই পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাঁপা কাঁপা গলায় বলে। আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়ার ফোনে কিছু কাজ করে ওভাবেই হেসে পড়ে। ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েস শুনতে ইচ্ছে হয়েছে লিটল কুইন। ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না প্লিজ। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে। ইনায়া ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মাই পার্সোনালি বেড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয় মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আবার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে যায়। পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে? আমার বয়ফ্রেন্ডকে? সেটা তুই জানিস। তুই এমন ছিটকাদুনে কেন বলতো? আর তুমি এত বিয়ে পাগল কেন বলো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে তাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পেছনে লাগে।
ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বইয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টার পোলাও মির্জাফর হতে চাইছে নাকি? ফারা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, এরপর নতুন, তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারা বুঝলো ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো, বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটাই আমি জিতে গিয়েছি ফারা, শুনছো? এই ফারা ভালোবাসে কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করেছে শুদ্ধ ভাই, আর রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ঠকেছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ডবার কল আসতে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে কানে ফোন ধরে। চোখ জোড়ায় পানি টইচুম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হবু বউকে ফোন কিনে দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে, মিস্টেক। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুপিয়ে বলে। শুদ্ধ ভাই, শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তো আমি ফারা। আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে। ভালোবাসাটা তবে পেয়ে গেলাম আমি। ফারা বসছো? ফারা কথা বলতে পারে না, ফোপায়। শুদ্ধ প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ভালোবাসার খেলাটাই আমি জিতে গিয়েছি ফারা, শুনছো? এই ফারা ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখাবয়বে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়াজ ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না তারেক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়ের ব্যাপারে তিনি জানেন না ইরফান অফিসে যাবে বলে আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমাদের বিজনেস ধ্বংস নামিয়ে সারবে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কথাটা বলেই ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হবে না। তিনি হতাশ। সামনে নিবে বলেছে, যখন নিবে সামনে, যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মায়েরাকে এনে রেখেছে এক্সামের মাঝে, কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়েরার সাথে তার সেভাবে কথাই হয়নি, বলে শুনতেও পারেননি কেন এনেছে মায়েরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয় প্রায় 30 মিনিট সময় নিয়ে। চোখে মুখে রাগে আভা। যখনই ভাবছে মায়েরা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা টেনে ভেতরেই চোখ পড়ে মুহূর্তেই চোখ জোড়া শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীর পায়ে এগিয়ে এসে মায়রার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখে দৃষ্টি আবদ্ধ করে মায়রার মুখপানে। মায়রা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেয়া। যা মেঝে ছুঁয়েছে, ফ্যানের বাতাসে মেঝে শুয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মায়ের বাম গালে চোখ পড়ে ইরফান ঠকিরে। 5 আঙ্গুলের দাগে স্পষ্ট। চোখ বুঝে শ্বাস ফেলল। একটু পর মায়রার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে।
সামান্য ঝুঁকে মায়রার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালো। মায়রা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল ধারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়রা ঘুমের ঘরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেরে আসে। ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করল। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে, হাত ভর্তি করে আবারও মায়রার পাশে বসে আলতো হাতে মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ইরফান ঝুঁকে আছে মায়রার উপর। মায়রার ঘুমের মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসতে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢোক গিরে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট ডাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার ইয়ত্তা নেই। মায়রা নড়ে উঠলে ইরফান মায়রার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মায়রার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদু স্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলি কানের পিঠে শব্দ করে একটা চুমু খায়। মায়রা ঘুমের মাঝে ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়রার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মায়রার, কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আধো আধো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা বাবা। কথাগুলি খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফানের বাঁ হাতে মায়রা ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতেও টুপ টুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিরে মায়রার দিকে চেয়ে আছে। চোখ মুখে অসহায়ত্ব ভিড় করে। মায়রাকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মায়রার ডান চোখের কিনারায় ছোট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়রার বাঁ চোখের কোণ মুছে দেয়। এরপর মায়রাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুইয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাত হয়ে মায়রার পাশে শুয়ে পড়ে ইরফান। মায়রার প্যাড জড়িয়ে মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে শুইয়ে দেয়। এরপর মায়রার প্যাড থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়রাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বোঝে। ফ্যানের বাতাসে মায়রার চুলগুলো ইরফানের মুখের উপর লুটুপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাব শুলো ফ্যান অফ করে এসি ছাড়লো না। শক্ত হয়ে চোখ বুঝে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মায়রা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জাগনা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেইন গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে, মায়রাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে যায়। পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মায়রাকে নিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে আসো। ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামলে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা মায়রা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়রা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মায়রাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছি। আর বাড়াবাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কি বললেন বুঝবেন না। নীরব চোখে চেয়ে দেখলো শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মায়রার কি হবে? মায়রা ধীরে পায়ে ঘরের ভেতরে আসে। এরপর দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইচম্বুর চোখ থেকে দুফোঁটা জলকণা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়াল ঘড়িতে দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তাই আর কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে গেলে বলে,
আপু এখন কাউকে বলো না, আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে বলে দিব। রিতা ডাইনিং টেবিলের উপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে। মায়েরা মৃদু হেসে বলে। গ্রামে তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে। মায়েরা রিতার হাত আটকে বলে। বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে, এরপর আবারও মৃদু হেসে বলে। আমার এক্সাম বুঝলি, গ্রামে গিয়ে পড়বো, এখানে বইও নেই। আসছি আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেইন গেটে দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে। মায়েরা ঢোক গেলে তাকে দেখে নিলে ইনুক কী করবে সেসব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে। কোথায় যাচ্ছ? মায়েরা উত্তর করল না। ইরফানের পাশে কাটিয়ে দুপা এগোয়। ইরফান ডান হাত পেছনে নিয়ে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে। কোথায় যাচ্ছ? মায়েরার চোখ জোড়ায় পানির কণা, তার মাথা নিচু, সেভাবেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে ধরে, বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার থুতনি উঁচু করে প্রশ্ন করে। স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি? মায়েরা কিচ্ছু বলে না, উল্টে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে, সেই রাগ যেন আবারও জেগে উঠল আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়েরাকে করে তুলে নেয়। মায়েরা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাবয়বে ভেতরে যায়। ডাইনিকে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, সাথে রিতা মাত্র ঘর থেকে আসতো তারা। ইরফানের কোলে মায়েরাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে। মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়েরা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়েরাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবার কোনো কারণে রেগেছে কিনা, আবার যদি মারে। অতঃপর বলে। ইরফান, ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভ্রু কুচকে তাকালো। মায়েরার পরনে বোরখা, আর মেয়েটার কেমন যেন শান্ত হয়ে আছে, কিন্তু কিছু একটা ভেবে চুপ থাকলেন তিনি। সাথে রুমা নেওয়াজকেও থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়েরা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে। আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই। তারেক নেওয়াজ সোফায় বসে চায়ের কাপে চুমুক দেয়, কিছু জল্পনা কল্পনা করে বলে। মারলে এখানেই মারতো, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে। তোমার ছেলে মায়েরাকে কেন এনেছে জানো? কেন এনেছো? মায়েরা অ্যাজমা, এজন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে গিয়েছিল, শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে, মুখ ফসকে বলে দেয়। কিন্তু কালকে যে ইরফান মায়েরাকে আবার মারলো। কথাটা বলে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গট গট পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। রুমা নেওয়াজ কপাল চাপড়ায়, কি দরকার ছিল বলার। অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে। কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মায়েরাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুঁড়ে ফেলে। জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরার মুখাবয়ব জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নেওয়াজ রেগে কটমট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিতে থাকে। ইরফান, দরজা খোলো, মায়েরাকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরও দাউ দাউ করে চলতে লাগলো। চিৎকার করে বলে। বাবা, এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে। খবরদার, মায়েরাকে মারবে না, আমি বলেছি দরজা খোলো। ইরফান দু হাতে মাথার চুল টেনে বলে। আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করবো, যা ইচ্ছা করব। তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে। এসো, তুমিও তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে।
তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমানা আজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছো? আনসার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়রা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ। রেডি হয়েছো কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়রা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়রার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালের স্পট এখনো জ্বলজ্বল করছে। মায়রা চোখ বুঝে বন্ধ চোখের পাতা পেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়রার মুখপানি চেয়ে মায়রার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয় যেটা থাপ্পড় মারতে উঠিয়েছিল। অবাক হয় মায়রাকে কথা বলতে না দেখে। ঢোক গিরে দু হাতে আজরায় মায়রার দুগাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়রা কিছু বলে না। নীরবে অশ্রু ঝরায় চোখ থেকে। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মায়রা এবারও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে, ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়রা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসায় একটা। মায়রা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথায় তুলে মায়রার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে। চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মায়রার কোমর বা হাতে জড়িয়ে নিয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাতে মায়রার নরম গালে রেখে মৃদু স্বরে বলে, সব সময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হঠাৎই ইরফানকে দুহাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার থেকে এক চুল সরাতে পারলই না। উল্টে ইরফান রেগে মায়রাকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? মায়রা রেগে বলে, তো কার সাথে যাব? আমার রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মায়রার দিকে। মায়রাকে ছেড়ে দুহাতে মায়রার চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভ্রু কুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়রা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়রার পানে। দুহাতে মায়রাকে শক্ত করে চেপে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ভেরি ডেঞ্জারাস গার্ল। তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মায়রা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতেই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়রা বিরক্ত হয়। এতটাই ভ্যালুলেস সে এই লোকটার এটাও মনে নেই যে তাকে সে ডিভোর্স দিতে চায়। মায়রা বিরক্তি কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মায়রা ব্যথা পায়, ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়রার চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে, গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মায়রা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহো জীবনে পাবে না। হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়। পুচকি মেয়ে। 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়রার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকেলে রেখে আসবো।
বাইরে এক পা রেখেছো তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ফুপিয়ে কাঁদে। মাথা নিচু তার ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়েরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়েরাকে সাপটে ধরে শুয়ে পড়ে, কানের কাছে ফিসফিসিয়ে পড়ে। জ্বালিও না। কথাটা বলে মায়েরার মাথায় গাল ঠেকিয়ে চোখ বুঝে নেয়। মায়েরা কেঁপে উঠে কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলল মায়েরার দিকে তাকায়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়েরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমা মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোস্টামোস্টি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়েরার কথা। শক্ত করে মায়েরাকে নিজের সাথে ধরে চোখ বুঝে রইল। মায়েরার আরও কান্না পাচ্ছে। এই লোক আমার সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বা হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলল। দ্রুত চোখ বুঝে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুঝে নেয়। মায়েরার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুঝে গম্ভীর গলায় বলে, নো, আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর এ মাঙ্কি। ছেড়ে দিলে মাদ্রামি স্টার্ট হবে, সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব। আর একবার ডিস্টার্ব করেছো তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়েরার গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎ ইরফানের তার একদম মুখের সামনে দেখে বা হাতে নিজের ঠোঁট চেপে ভীতু চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করবো না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুঝে নেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে আরো শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না। মায়েরা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়েই উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরাকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাদরামি অফ করো। মায়েরা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে জড়িয়ে চোখ বুঝল, মৃদু স্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মায়েরার শরীরে কাঁপন ধরে। নিজেকে গুটিয়ে নিতে যায়, ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝে মায়েরাকে দুহাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মায়েরার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়েরার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তেই। মায়েরাকে ছেড়ে চিত হয়ে শোয়ে। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে। ডান হাত তুলে চোখের উপর রাখে ইরফান ছেড়ে দেয়ার মায়েরার যেন আরও ঠান্ডা লাগছে। মায়েরা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন স্বরে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুঝে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে। টান মেরে মায়েরাকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করে নিয়েছো, আমাকে শান্তি দিবে না? মায়েরা ভয় পেয়ে যায়। অনবরত ঢোক গিলে ইরফান মায়েরাকে টেনে বেড থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে মায়েরাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড, আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা তপ্তা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটার চোখ ভিজল, বিড়বিড় করলো, পাষাণ লোক।
নিজের দিকে খেয়াল করে দেখলো হিজাব নেই, হিজাব তো ভেতরে। এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে, এগিয়ে গিয়ে নিচে নজর করে দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউই নেই। মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পরে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়, দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এবার পার্স হাতে নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ ব্যাটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেন গেটের হমদ চাচা মায়েরাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়েছে এক কোণায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছে করে। ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মায়েরা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে। জানালার কাছে বাস ভর্তি মানুষ। মায়েরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়েরা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়েরার ঘরে এসে মায়েরাকে দেখতে না পেয়ে ভ্রুকুচ কারো ভাবলো ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়েরা বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মায়েরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলো, কাউকে দেখতে পায় না। ব্যালকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করে তিনি বলেন, ইরফানের ঘরে। ইনায়া অবাক হলো। মায়েরা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়েরাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফানকে মায়েরাকে গ্রামে রাখতে গিয়েছে। তবে রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়েরার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকে কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাছে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়েরা গেল কোথায়? এরপর শুদ্ধ নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়েরা কল দিয়েছিল। সে ব্যাক করার আগে আবারও মায়েরার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়েরা কোথায় তুমি? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবা। ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে মায়েরা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়ার কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা কেন বের হয়েছ? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না? একা একা বেরিয়ে গিয়েছ। মায়েরা চুপচাপ শুনলো। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ের হাতে দিয়ে বলে, তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানি স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা, মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়লো, লোকটা আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকানে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে। মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রু কুচকে বলে। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিয়ে তো 26 থেকে 27 বছরের এক সেমা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিরে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল।
মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটের একজন বৃদ্ধ মহিলা তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বলল সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া।